শিক্ষার্থীগণ, আমি এই প্যারাটি বই পড়া প্রবন্ধের আলোচনা শুরু করেছিলাম। এই প্যারাটি শেষ করতে পারিনি গতকাল পর্বে। তো আমি এখান থেকে শুরু করব পুনরায়। তোমরা অবশ্যই বইয়ের সঙ্গে মিলিয়ে নিও। তো আমাদের মনে হয় এ দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। মানে লাইব্রেরির সার্থকতা, লাইব্রেরি এবং হাসপাতাল সমান সমান দরকার, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। স্কুল এবং কলেজ যত আছে তার চেয়েও বেশি প্রয়োজন আমাদের লাইব্রেরি। কেননা মানব জীবন, বাঙালি জাতিকে এগিয়ে যাইতে হলে এবং শিল্প মননশীলতার জন্য, সাহিত্য চর্চার জন্য অবশ্যই লাইব্রেরির প্রয়োজন। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না, অদ্ভুত কথা বলছি না। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। এখন এখানে বলতেছেন যে আমার এই কথা, অর্থাৎ সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চেয়ে একটু বেশি। এ কথা শুনে অনেকেই হয়তো, আমার কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ হাসবেন, কেউ অদ্ভুত কথা বলতেছি, কেউ রসিকতা করবেন। হ্যাঁ, আমি জানি আমার এই মতের সঙ্গে সবাই একমত নাও হইতে পারেন, বা কেউ একমত নাও হইতে পারেন। সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। আমি জেনে শুনেই এই কথা বললাম। অতএব আমার কথার কৈফিয়ত দিতে বাধ্য। অর্থাৎ আমি যে কথা বললাম, আমি এই কথার কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করেছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। মানে আমি আমার বিচারটুকু আপনাদের কাছে নিবেদন করলাম, মানে দিলাম। এখন আপনারা বিবেচনা করবেন যে আমার কথাটা ঠিক কি ভুল। যদি ঠিক হয়, যদি আমার কথা টেকে, তাহলে না টেকে তাহলে আপনারা আমার কথা মানে গ্রাহ্য করবেন না, মানবেন না। এতটুকুই বলছেন এই প্যারাতে। তো আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষা কিন্তু বাস্তবে কেউ কাউকে দিতে পারে না। যদি তাই হতো, শিক্ষা কেউ কাউকে দিতে পারতো, তাহলে তো মা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমাদেরকে প্রত্যেকটা মাকে কিন্তু, সন্তানকে কিন্তু খুব ভালোবাসে। তো মায়ে কিন্তু সব শিক্ষা দিয়ে ছেলেকে সবচেয়ে উপরের দিকে উঠাইতে পারতো। কেন তাহলে এত শিক্ষকের এবার দরকার কি, মানে স্কুলের এবার দরকার কি, তাই না? তো এখানে বলা হয়েছে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। ঠিক তাই, কিন্তু শিক্ষা কিন্তু কেউ কাউকে দিতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজে সে শিক্ষা গ্রহণ করতে না চায়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত হচ্ছে নিজে থেকে শিক্ষা। যে নিজে থেকে মানে শিখতে চায়, সেই শিক্ষাটাই হচ্ছে স্বশিক্ষিত। তাই বলা হয়েছে সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। অর্থাৎ যে ধরো কোনো ছেলে অথবা মেয়ে গানে পারদর্শী, সে শুধু গানে শিখতে চায়, তাকে যদি গানের লাইনে দেওয়া হয় তবে সে গানটাতে সুশিক্ষিত হয়ে আসবে। তো এই কথাই আমার, আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই। বিদ্যাদাতা বলতে এখানে টিউটরদের কথা বলা হয়েছে, প্রাইভেট টিচারদের কথা বলা হয়েছে। এমনকি এক্ষেত্রে কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলে মেয়ে তাদের দ্বারস্থ করে নিশ্চিন্ত থাকি, এই বিশ্বাস যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদ তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। বলা হইতেছে যে এমনকি দাতাকর্ণেরও অভাব নেই। দাতাকর্ণ হচ্ছে মহাভারতের কুন্তিপুত্র দাতা, এই কর্ণ। তো তার নামটা হচ্ছে কর্ণ। তার দাতা যোগ হয়েছে এ কারণে যে তিনি খুব দান করতেন, এই জন্য তার হচ্ছে দাতাকর্ণ। তো এখানে বলা হয়েছে দাতাকর্ণেরও অভাব নেই। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় দেই? ওই টিচারদের কাছে দিয়ে তাদের দ্বারস্থ, মানে তার দরজায় ঠেলে দিয়ে এসে নিশ্চিন্তে থাকি। আমাদের বিশ্বাস যে কি, ভালো টিচারকে দিয়ে এসেছি, অবশ্যই ভালো করবে। হ্যাঁ, এবং যে টিচারকে দিয়েছি সে খুব ভালো করবে, বাকি জীবনটা ভালো রেজাল্ট করবে, বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারবে, এ বিশ্বাসে। কিন্তু এ বিশ্বাস নিতান্তই অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ হচ্ছে যে, যেটাকে বলা হয় যে মনের বিষয়, যেটা মন থেকে যেটা গ্রহণ করে।
হ্যাঁ, মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। যে দানটা মন থেকে গ্রহণ করে, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথা একেবারেই ভুলে যাই। দাতার মুখ চেয়ে যে দান করে, অর্থাৎ এই প্রাইভেট টিউটরদের কথা আমরা তাদের মুখ চেয়ে গ্রহীতা অর্থাৎ ছাত্র আমার ছেলে মেয়ে কতটুকু গ্রহণ করলো, আমরা সেটা করলো কি না করলো সেটা আমরা ভুলে যাই। আসলে কি গ্রহণ করতে পেরেছে? টিচার যতখানি দিল ততটুকু কি গ্রহণ করতে পেরেছে সেটা আমরা সম্পূর্ণ ভুলে যাই ভালো টিচার পেয়ে। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতুমই না যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়। এই সত্যটুকু যদি না জানতাম তাহলে বুঝতেই পারতাম না যে শিক্ষকতার শিক্ষাদান করাটাই হলো সার্থকতা নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। হ্যাঁ, শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন। শিক্ষক কী করলেন? শিক্ষক কেবলমাত্র ছাত্রকে শিক্ষার পথটুকু দেখিয়ে দিতে পারেন এবং কৌতূহল উদ্রেক করতে পারেন, মানে কতটুকু তার কৌতূহল আছে সে কৌতূহলটাকে আরও বাড়িয়ে দিতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যকে সন্ধান দিতে পারেন। মনোরাজ্যের ঐশ্বর্য হচ্ছে যে তার গোপন কোনো ঐশ্বর্য থাকতে পারে, মানে গোপন কোনো মেধা থাকতে পারে, সেটাকে তার সন্ধান দিতে পারেন শিক্ষক কেবলমাত্র। তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, তার জ্ঞান যতটুকু আছে আরও তার জ্ঞানটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। এর বেশি বেশি কিছু শিক্ষক পারেন না। যিনি যথার্থই শিক্ষক, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। যথার্থ শিক্ষক যিনি, অর্থাৎ যথার্থ গুরু যিনি, তার আত্মাকে উদ্বোধিত করেন। আত্মাকে উদ্বোধিত করেন অর্থাৎ যেটা অন্তর্নিহিত, যে আত্মাকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে তার শিষ্যের আত্মাকে উদ্বুদ্ধ করেন, মানে গুরু যা বলবেন তা শুধু তাই শুনবেন না, এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্তর্নিহিত শক্তি হচ্ছে গোপন প্রতিভা প্রকাশ করাতে পারেন টিচার। শিক্ষক শুধু যে আত্মার উদ্বোধিত করতে পারেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তি, মানে কোনো গোপন কোনো প্রতিভাকে শুধুমাত্র প্রকাশ করাতে পারেন, ব্যক্ত করাতে পারেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজেই গড়ে তোলেন, নিজের অভিমত বিদ্যা নিজেই অর্জন করেন। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। উত্তর সাধক হচ্ছেন সহায়তাকারী, মানে শিক্ষার্থী নিজেকেই কী করতে হবে? তার অভিমত নিজেই অর্জন করবে, অর্থাৎ সে নিজে যতটুকু চাইবে সেটুকুই দিতে হবে এবং শিক্ষককে সেটা করতে দিতে হবে, জোর করে নয়, তার মতামতের বাহিরে নয়, অর্থাৎ ছাত্রছাত্রীরা যা করতে চাইবে সেটা করতে দিতে হবে। গুরু শুধু কি উত্তর সাধক মাত্র, অর্থাৎ সহায়তাকারী মাত্র। আমাদের স্কুল কলেজে শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। আমরা যে পদ্ধতিতে স্কুল কলেজে পড়াশোনা চলে সেটা শিক্ষা পদ্ধতির উল্টো। সেখানে ছেলেমেয়েদের বিদ্যা গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। অর্থাৎ এখানে বিদ্যা গেলানো হয় মানে নোট দিয়ে মুখস্থ করানো হয়। যেসব স্কুলে নোট দিয়ে মুখস্থ করানো হয় সেইটাকে বলা হয় গেলানো হয়। তারা কি করে? জীর্ণ, অর্থাৎ হজম করতে পারুক আর না পারুক, তারা সেটা নিতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এই যে গেলানো বিদ্যার ফলে কি হয়? ছেলেমেয়েরা শারীরিকভাবে এবং মানসিকভাবে রোগাক্রান্ত হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটি পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশু স্বাস্থ্যকর এবং বলবৃদ্ধির প্রধান উপায় মনে করেন। এখানে আমাদের সমাজের একটা উদাহরণ দিয়েছে যে আমাদের সমাজে অনেক মা, সব মাই না, অনেক মা আছেন, অনেক মা আছেন যারা তার সন্তানকে কি করে? ক্রমাগত দুধ গেলানোটাকেই শিশু স্বাস্থ্যকর, মানে শিশুর উপাদেয় খাদ্য বলে মনে করেন। সবচেয়ে সর্বপ্রধান খাদ্য হচ্ছে দুধ। তো গোদুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ। গোদুগ্ধ তো, অর্থাৎ গরুর দুধ উপাদেয় পদার্থ, উপাদেয় একটা খাদ্য, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে, এ জ্ঞান এই শ্রেণীর মাতৃকুলের নেই। মানে মায়েদের এই জ্ঞানটুকু অন্তত নাই যে কি দুধটুকু খেয়ে যে হজম করতে পারবে কি পারবে না
সে জ্ঞানটুকু আমাদের এই মায়েদের নাই। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে ব্যাদরা ছেলে। অর্থাৎ যদি ওই উপকারী দুধটুকু না খায় তাহলে আপত্তি করে ছেলে, তাহলে সে ব্যাদরা ছেলে, মানে খুব খারাপ ছেলে, বেয়াদব ছেলে। সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তখন কি করা হয়, খুব জোর জবরদস্তি করেই তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে, হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলে, আমার মাথা খাও, মরা মুখ দেখো, এক ঢোক, এই এই ঢোক, আর এক ঢোক, আর এক ঢোক ইত্যাদি। মানে মা যতক্ষণ পর্যন্ত গিলাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত চেষ্টার শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে থাকবেন। এক ঢোক খাও, আমার মাথা খাও। এখানে এই কথা বলছে যে এভাবে দুধ খাওয়ানোর পর কি যদি শিশু এই দুধটুকু হজম করুক অথবা না করুক, মাকে কি করতে হয়, মাকে গেলাতেই হয়। তো এই গেলানো পদ্ধতিটা আমাদের হচ্ছে শিক্ষা পদ্ধতি। এরকম মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাও তো চায় সবসময় সন্তান ভালো থাক, তো মাতার উদ্দেশ্য অবশ্যই সাধু হয়। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোক তার মরা মুখে দেখার সম্ভাবনা বাড়িয়ে চলেন। মানে যকৃতের মাথা খান মানে যে হজম ক্রিয়াটা হয় না, তাতে পেটের সমস্যা হয়। একথা বলা হয়েছে যে হজম না হওয়ার ফলে পেটের সমস্যা হয় এবং তার ওই বাচ্চার মরা মুখ দেখার সম্ভাবনাটা আরও বাড়িয়ে দেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই একই ধরনের। এর ফলে কত ছেলের সুস্থ সবল মন এবং ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। ইনফ্যান্টাইল লিভার মানে শিশুসুলভ মন, ইনফ্যান্টাইল লিভার শিশুসুলভ পেট, যকৃত। তো এই যকৃত কি হয়, শিশুসুলভ যকৃত গতাশু মানে মৃত্যু হয়, মৃত্যুর দিকে যায়। কেননা দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যু হয় না। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ছেলেটিকে এভাবে দুধ খাওয়ানো হয় বাচ্চাটিকে, তার ইনফ্যান্টাইল লিভার মৃত্যুর দিকে ঝুঁকে যায় এবং এই মৃত্যু রেজিস্টার দেহের হয় কিন্তু আত্মার হয় না। ওই যে আত্মার যে মন না চাইলেও গেলাতেই থাকে, হ্যাঁ, পড়াশোনা মন না চাইলেও গেলাইতেই থাকে। তো এই যে এই বিষয়টা যে মনের মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুর কিন্তু গন্তা হয় না, আর রেজিস্ট্রি হয় কোনটা, দেহের মৃত্যুর, আত্মার মৃত্যুর হয় না। এই কথা এখানে বোঝানো হয়েছে। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুকে ভীতু হওয়ার দূরে থাক উৎফুল্ল হয়ে থাকি। এখানে বলা হয়েছে যে আত্মার মৃত্যু তো ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হই। এটা কীরকম, যে যদি এভাবে পড়ানোর পর কোনো স্কুল অথবা কলেজ অথবা কোনো বাচ্চা ভালো রেজাল্ট করে, তাহলে আমরা কি হই, উৎফুল্ল হই, খুব খুশি হয়ে যাই। আমরা ভাবি দেশে যত ছেলেমেয়ে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া এক নয়। এখানে আমরা কী ভাবি, স্বাভাবিকভাবে ভাবনা এসে যায় যে যত ছেলে মেয়ে পাস করবে দেশের শিক্ষার বিস্তার তত হবে। পাস করা শিক্ষিত হয় এক বস্তু নয়, এটা আমরা সবাই জানি। এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। এ সত্য জানি কিন্তু স্বীকার করতে চাই না। শিক্ষাশাস্ত্রের একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার এল্ডার্স। অর্থাৎ এই ইংলিশটির মানে হচ্ছে যে যারা পাস করতে পারেনি বা চায়নি তারা ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। দুটির একটা। মানে যারা কি করেছিল, একদিন যারা কলেজ থেকে বের হয়ে এসেছিল তারাই কি করছে, ফ্রান্সকে রক্ষা করেছে। হ্যাঁ, যারা পাস করতে পারেনি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। কিভাবে করেছে, হয় তাদের মনের বল ছিল এজন্য শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছে, আর না হয় তারা শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল বলেই কি হয়েছে, মনের বল বজায় ছিল। তাই
তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। তাহলে এখান থেকেই যত কৃতকর্মা, ফ্রান্স থেকে যত কৃতকর্মা লোকের, কৃতকর্মা মানে হচ্ছে যে বিখ্যাত বিখ্যাত লোকের আবির্ভাব হয়েছিল। হ্যাঁ, তো শিক্ষার্থীগণ, আমি গত পর্বটিও শেষ করতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যায়। তো আজকে আমি এখান থেকে রাখতে যাচ্ছি, আর বাড়াবো না। পরবর্তী ভিডিওটি আমি পরবর্তী যে যতটুকু আসবে পরবর্তী একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত থাকলো। ঠিক আছে।